হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা দেখছো স্পোকেন ইংলিশ উইথ রিক। আর আজকে ক্লাসের অবজেক্টিভ হলো ফিউচার ইনডেফিনিট টেন্সের মধ্যে ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স শেখা। তাহলে দাদা আজকে কি শুধু আমরা কনসেপ্টই বুঝবো? না ভাই, প্রথমে আমরা কনসেপ্ট বুঝবো, তারপরে আমি তোমাদেরকে ডেসক্রিপশনে একটা 100টা এক্সাম্পলসের পিডিএফ দিয়ে দেবো। সেই পিডিএফটা ধরে তোমরা প্র্যাকটিস করতে পারবে। ঠিক আছে ভাই? তাহলে চলো আজকে কনসেপ্টটা বোঝা যাক। চলো তাহলে দেখো, তাহলে আজকে আমরা কি শিখছি? আজকে আমরা শিখছি ফিউচার ইনডেফিনিট টেন্সের মধ্যে ইন্টারোগেটিভ নেগেটিভ। ফিউচার মানে কি ভাই? ফিউচার মানে হলো দাদা ভবিষ্যৎ, তাই তো? ফিউচার মানে হলো ভবিষ্যৎ। আর ফিউচার ইনডেফিনিট টেন্স মানে কি? ফিউচার ইনডেফিনিট টেন্স মানে হলো কোনো একটা কাজ কোনো কর্তা ভবিষ্যতে করবে। কোনো একটা কাজ কোনো কর্তা ভবিষ্যতে করবে এমন যদি বোঝানো হয় তবে তাকে ফিউচার ইনডেফিনিট টেন্স বলে। যেমন যেমন আমি আগামীকাল ফুটবল খেলবো, তুমি আগামীকাল ফুটবল খেলবে, সে আগামীকাল ফুটবল খেলবে। ঠিক আছে? মানে কোনো একটা কাজ কোনো একটা ভবিষ্যতে করবে এমন যদি বোঝানো হয় তখন তাকে তোমরা বলবে ফিউচার ইনডেফিনিট টেন্স। আর ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স কাকে বলে দাদা? দেখো, ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলে? যে সমস্ত বাক্যের মাধ্যমে আমরা প্রশ্ন করি, ঠিক আছে, যে সমস্ত বাক্যের মাধ্যমে আমরা প্রশ্ন করি তাকে তোমার বলে ইন্টারোগেটিভ সেন্টেন্স। নেগেটিভ সেন্টেন্স কাকে বলে ভাই? নেগেটিভ সেন্টেন্স বলে যে সমস্ত বাক্যের মধ্যে নায়ের উল্লেখ আছে, যে সমস্ত বাক্যের মধ্যে নায়ের উল্লেখ আছে তাকে তোমার বলে নেগেটিভ সেন্টেন্স। তাহলে ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স কাকে বলবে ভাই? ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স বলবে এমন প্রশ্ন যার মধ্যে নায়ের উল্লেখ আছে। ইন্টারোগেটিভ মানে প্রশ্ন, নেগেটিভ মানে নায়ের উল্লেখ। ঠিক আছে? তাহলে ইন্টারোগেটিভ নেগেটিভ বলবে এমন প্রশ্ন যার মধ্যে নায়ের উল্লেখ আছে, তাই তো ভাই? তাহলে দাদা ফিউচার ইনডেফিনিট টেন্সের মধ্যে ইন্টারোগেটিভ নেগেটিভ কাকে বলবে? ফিউচার ইনডেফিনিট টেন্সের মধ্যে এমন প্রশ্ন যার মধ্যে নায়ের উল্লেখ আছে তাকে তোমার বলবে ফিউচার ইনডেফিনিট টেন্সের মধ্যে ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স। ঠিক আছে? এবার আমরা কি জানি ভাই? আমরা জানি দাদা ইন্টারোগেটিভ সেন্টেন্সকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে তোমার ইয়েস নো প্রশ্ন, আরেকটা হচ্ছে WH প্রশ্ন। ইয়েস নো প্রশ্ন কাকে বলে ভাই? ইয়েস নো প্রশ্ন কাকে বলে ভাই? ইয়েস নো প্রশ্ন বলে দাদা যে সমস্ত প্রশ্নের উত্তর আমরা হ্যাঁ অথবা নাতে দিতে পারবো। যে সমস্ত প্রশ্নের উত্তর আমরা হ্যাঁ অথবা নাতে দিতে পারবো তাকে তোমার বলবে ইয়েস নো প্রশ্ন। আর WH প্রশ্ন বলবে যে সমস্ত প্রশ্নের উত্তর আমরা শুধুমাত্র হ্যাঁ অথবা নাতে দিতে পারবো না তাকে তোমার বলবে WH প্রশ্ন। ঠিক আছে? আর আজকে আমরা দেখবো এই ইয়েস নোর পার্টটা। তাহলে আজকে আমরা টোটাল কি দেখছি ভাই? আজকে আমরা দেখছি ফিউচার ইনডেফিনিট টেন্সের মধ্যে ইন্টারোগেটিভ নেগেটিভের মধ্যে ইয়েস নো প্রশ্ন। মানে কি ভাই? মানে হলো দাদা ফিউচার ইনডেফিনিট টেন্সের মধ্যে এমন প্রশ্ন যার মধ্যে নায়ের উল্লেখ থাকবে এবং যার উত্তর আমরা হ্যাঁ অথবা নাতে দিতে পারবো তাকে তোমার বলবে ফিউচার ইনডেফিনিট টেন্সের মধ্যে ইন্টারোগেটিভ নেগেটিভের মধ্যে ইয়েস নো প্রশ্ন। ঠিক আছে? তাহলে আরেকবার দেখো, আমরা শিখছি ফিউচার ইনডেফিনিট টেন্সের মধ্যে ইন্টারোগেটিভ নেগেটিভের মধ্যে ইয়েস নো প্রশ্ন। আমরা শিখছি ফিউচার ইনডেফিনিট টেন্সের মধ্যে ইন্টারোগেটিভ নেগেটিভের মধ্যে ইয়েস নো প্রশ্ন। মানে কি ভাই? মানে হলো দাদা ফিউচার ইনডেফিনিট টেন্সের মধ্যে এমন প্রশ্ন, ফিউচার ইনডেফিনিট টেন্সের মধ্যে এমন প্রশ্ন যার মধ্যে নায়ের উল্লেখ থাকবে এবং যার উত্তর আমরা হ্যাঁ অথবা নাতে দিতে পারবো তাকে তোমার বলবে ফিউচার ইনডেফিনিট টেন্সের মধ্যে ইন্টারোগেটিভ নেগেটিভের মধ্যে ইয়েস নো প্রশ্ন। এই কনসেপ্টটা তোমার অনেক জটিল মনে হচ্ছে তো ভাই? এটা কোনো জটিল না, এটা একদম সোজা কনসেপ্ট। চলো আমরা দুই একটা এক্সাম্পলের মাধ্যমে ব্যাপারটা বোঝার চেষ্টা করি। চলো তাহলে দেখো আজকে আমরা কি শিখছি? আমরা শিখছি ফিউচার ইনডেফিনিট টেন্সের মধ্যে ইন্টারোগেটিভ নেগেটিভের মধ্যে ইয়েস নো প্রশ্ন। মানে কি? মানে হলো ফিউচার ইনডেফিনিট টেন্সের মধ্যে এমন প্রশ্ন যার মধ্যে নায়ের উল্লেখ থাকবে এবং যার উত্তর আমরা হ্যাঁ অথবা নাতে দিতে পারবো তাকে তোমার বলবে ফিউচার ইনডেফিনিট টেন্সের মধ্যে ইন্টারোগেটিভ নেগেটিভের মধ্যে ইয়েস নো প্রশ্ন। ঠিক আছে? তাহলে চলো এক্সাম্পলের মাধ্যমে ব্যাপারগুলো আরেকটু বোঝার চেষ্টা করি। দেখো প্রথম এক্সাম্পলটা কি আছে ভাই? প্রথম এক্সাম্পলটা আছে তুমি কি ফুটবল খেলবে না? এটা একটা প্রশ্ন করা হচ্ছে, তাই তো? আর এই প্রশ্নটার মধ্যে নায়ের উল্লেখ আছে, তাই তো ভাই? তাহলে এটা কি হয়ে গেল? তাহলে এটা হয়ে গেল ইন্টারোগেটিভ নেগেটিভ। এমন প্রশ্ন যার মধ্যে নায়ের উল্লেখ আছে সেটা হয়ে যায় ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স। ঠিক আছে দাদা, বুঝলাম ইন্টারোগেটিভ নেগেটিভ। এবার এটা আমরা কীভাবে বুঝলাম ইয়েস নো প্রশ্ন? দেখো এই প্রশ্নটা যদি আমি তোমাকে করি যে ভাই তুমি কি ফুটবল খেলবে না, তুমি কি বলবে? হ্যাঁ দাদা খেলবো, বা না দাদা খেলবো না, তাই তো? তার মানে কি ভাই? তার মানে হলো এই প্রশ্নটার উত্তর তুমি হ্যাঁ অথবা নাতে দিতে পারছো। আর আমরা জানি দাদা যে প্রশ্নের উত্তর আমরা হ্যাঁ অথবা নাতে দিতে পারবো তাকে তোমার বলবে ইয়েস নো প্রশ্ন। তাহলে এটা কি ভাই? তাহলে এটা ইয়েস নো প্রশ্ন।
ঠিক আছে, আমাদের ইন্টারোগেটিভ নেগেটিভও হয়ে গেল, ইয়েস নো হয়ে গেল। এবার আমাদের কি প্রুফ করতে হবে? এবার আমাদের প্রুফ করতে হবে এটা ফিউচার ইনডেফিনিট টেন্স কিনা। ঠিক আছে, তাহলে দাদা এটা কীভাবে ফিউচার ইনডেফিনিট টেন্স? দেখো, তুমি কি ফুটবল খেলবে না, এটাকে যদি পজিটিভে করি তাহলে কি হবে ভাই? এটাকে পজিটিভে করলে হবে তুমি ফুটবল খেলবে। হতে পারে তুমি 1 ঘন্টা পরে ফুটবল খেলবে, হতে পারে তুমি 2 ঘন্টা পরে ফুটবল খেলবে, বা হতে পারে তুমি আগামীকাল ফুটবল খেলবে। কিন্তু আমরা যখন বলছি তুমি ফুটবল খেলবে, তার মানে কি বোঝাচ্ছে ভাই? তার মানে বোঝাচ্ছে যে তুমি ভবিষ্যতে ফুটবল খেলবে। আর আমরা কি জানি ভাই? আমরা জানি কোনো একটা কাজ কোনো একটা ভবিষ্যতে করবে, এমন বোঝালে হয় ফিউচার ইনডেফিনিট টেন্স। তাই এটা হয়ে গেল তোমার ফিউচার ইনডেফিনিট টেন্স। ঠিক আছে, তাহলে বুঝলা ভাই? এটা এমন একটা প্রশ্ন যার মধ্যে নাই উল্লেখ আছে, তাই ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স। এই প্রশ্নটার উত্তর হ্যাঁ অথবা নাতে দেওয়া যাচ্ছে, তাই এটা ইয়েস নো প্রশ্ন। এই প্রশ্নটাকে পজিটিভে করলে হবে তুমি ফুটবল খেলবে, অর্থাৎ তুমি ভবিষ্যতে ফুটবল খেলবে এমন বলা হচ্ছে, তাই এটা হয়ে গেল তোমার ফিউচার ইনডেফিনিট টেন্স। ঠিক আছে, তাহলে এটা টোটালটা হয়ে গেল ফিউচার ইনডেফিনিট টেন্সের মধ্যে ইন্টারোগেটিভ নেগেটিভের মধ্যে ইয়েস নো প্রশ্ন। ঠিক আছে, তারপরে এক্সাম্পলটা দেখো। তারপরে এক্সাম্পলটা কি আছে? তাহারা কি ভাত খাবে না? এটা আমরা কীভাবে বুঝলাম ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স ভাই? এটা একটা প্রশ্ন করা হচ্ছে এবং এই প্রশ্নের মধ্যে একটা নায়ের উল্লেখ আছে, তাই এটা আমরা কী বুঝে গেলাম ভাই? তাই এটা আমরা বুঝে গেলাম ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স। আমরা জানি যে সমস্ত প্রশ্নের মধ্যে নায়ের উল্লেখ থাকে তাকে তোমার বলে ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স। এই প্রশ্নের মধ্যে নায়ের উল্লেখ আছে, তাই এটা ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স। ঠিক আছে, তারপরে এটা আমরা কীভাবে বুঝলাম ইয়েস নো প্রশ্ন? দেখো, তাহারা কি ভাত খাবে না? এই প্রশ্নটা যদি আমি তাদেরকে করি, আমি মনে করে বললাম এই তোমরা কি ভাত খাবে না, তখন তাহারা কি বলবে? তাহারা বলবে যে হ্যাঁ দাদা আমরা ভাত খাবো, বা না দাদা আমরা ভাত খাবো না। তাই তো, তার মানে কি? তার মানে হলো তাহারাও এই প্রশ্নটার উত্তর হ্যাঁ অথবা নাতে দিতে পারছে। তাহলে এটা কি ভাই? তাহলে এটা হয়ে গেল ইয়েস নো প্রশ্ন। এটা আমরা কীভাবে বুঝলাম ফিউচার ইনডেফিনিট টেন্স? দেখো, তাহারা কি ভাত খাবে না, এটাকে যদি আমরা পজিটিভে করি তাহলে কি হবে? এটাকে পজিটিভে করলে হবে তাহারা ভাত খাবে। হতে পারে তারা একটু পরে ভাত খাবে, হতে পারে তারা 1 ঘন্টা পরে ভাত খাবে, হতে পারে তারা 2 ঘন্টা পরে ভাত খাবে। কিন্তু আমি যখন বলছি যে তাহারা ভাত খাবে, তার মানে এটাই বোঝাচ্ছে তারা ভবিষ্যতে ভাত খাবে। আর আমরা জানি কোনো একটা কাজ কোনো একটা ভবিষ্যতে করবে, এমন বোঝালে হয় ফিউচার ইনডেফিনিট টেন্স। তাহলে এটা কি ভাই? তাহলে এটা হয়ে গেল ফিউচার ইনডেফিনিট টেন্স। তাহলে টোটালটা কি হলো ভাই? টোটালটা হলো দাদা ফিউচার ইনডেফিনিট টেন্সের মধ্যে ইন্টারোগেটিভ নেগেটিভের মধ্যে ইয়েস নো প্রশ্ন। ঠিক আছে, এই প্রশ্নটার মধ্যে দাদা নায়ের উল্লেখ আছে, তাই এটা ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স। এই প্রশ্নটার উত্তর হ্যাঁ অথবা নাতে দেওয়া যাচ্ছে, তাই এটা ইয়েস নো প্রশ্ন। এই প্রশ্নটাকে পজিটিভ করলে হবে তাহারা ভাত খাবে, অর্থাৎ তাহারা ভবিষ্যতে ভাত খাবে এমন বোঝানো হচ্ছে, তাই এটা হয়ে গেল তোমার ফিউচার ইনডেফিনিট টেন্স। ঠিক আছে ভাই, বুঝতে পারলা? এই হলো ভাই তোমার পুরো কনসেপ্ট। এবার এটা আমরা বুঝলাম বাংলাতে, এবার আমাদের তো শিখতে হবে ইংরেজি, তাই না? তাই আমাদের বুঝতে হবে স্ট্রাকচার। তাহলে চলো এটা স্ট্রাকচারটাও বুঝে নিই, চলো। তাহলে দাদা এটার স্ট্রাকচার কী হবে? এটার স্ট্রাকচার একদম সিম্পল ভাই। এটার স্ট্রাকচার হবে উইল প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস ভিএন প্লাস অবজেক্ট অথবা আদার ওয়ার্ড। ঠিক আছে, উইল কি দাদা? উইল হলো হেল্পিং ভার্ব, উইল যেমন আছে সেরকমই বসাই দেবো। ঠিক আছে, সাবজেক্ট কি দাদা? সাবজেক্ট হচ্ছে বাক্যে যার ব্যাপারে কথা বলা হচ্ছে। ঠিক আছে, যেমন মনে করো আমি যদি বলি তুমি কি ফুটবল খেলবে না, এটা কার ব্যাপারে কথা বলা হচ্ছে? তোমার ব্যাপারে, তাহলে তুমি সাবজেক্ট। সে কি ফুটবল খেলবে না, কার ব্যাপারে কথা বলা হচ্ছে? তার ব্যাপারে, তাহলে সে সাবজেক্ট। ঠিক আছে, তারপরে নটটা নটের মতো বসাই দিবা, তারপরে ভার্বন বসাবা। ভার্বন কি? ভার্বন হলো যেই কাজটা করার কথা বলা হচ্ছে। সাপোজ আমি যদি বলি তুমি কি ফুটবল খেলবে না, এখানে কোন কাজটা করার কথা বলা হচ্ছে? খেলা, তাই তো? এই খেলাটা হচ্ছে ভাই ভার্বন। খেলার ইংলিশ কি ভাই? খেলার ইংলিশ হচ্ছে প্লে। তাহলে বসাই দিলাম প্লে। ঠিক আছে, মানে কি? মানে হলো প্রত্যেকটা কাজ। ঠিক আছে, প্রত্যেকটা কাজ মানে প্রত্যেকটা ভার্ব। ঠিক আছে, প্রত্যেকটা ভার্বের 5টা করে ফর্ম আছে, V1, V2, V3, V4, V5। ঠিক আছে, যেমন মনে করো খেলা ভার্বের V1 হচ্ছে প্লে। ঠিক আছে, খেলা ভার্বের V2 হচ্ছে প্লেট, খেলা ভার্বের V3 হচ্ছে প্লেট, খেলা ভার্বের V4 অথবা ING ফর্ম হচ্ছে প্লেইং, খেলা ভার্বের V5 অথবা S/S ফর্ম হচ্ছে প্লেইজ। ঠিক আছে, এখানে হবে তোমার V1 ফর্মটা। তারপরে কি বলবে ভাই? তারপরে হচ্ছে অবজেক্ট বা আদার ওয়ার্ড। ঠিক আছে, এই ভার্বন অব্দি ফিল করবা, যা পড়ে থাকবে সেটা হচ্ছে অবজেক্ট অথবা আদার ওয়ার্ড। ঠিক আছে, এই হলো ভাই তোমার স্ট্রাকচার। এই স্ট্রাকচারটা মেনলি রিটেনেই ব্যবহার করা হয়। ঠিক আছে, স্পোকেন ইংলিশের ক্ষেত্রে এই নটটাকে সাবজেক্টের আগে ব্যবহার করা হয়। ঠিক আছে, সাবজেক্টের আগে ব্যবহার করে ওন্ট এরকম করে ব্যবহার করা হয়। ঠিক আছে, ওন প্লাস সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। ঠিক আছে, যদি তুমি নটটাকে সাবজেক্টের পরে রাখে ব্যবহার করতে চাও তাও বলতে পারো। ঠিক আছে, কিন্তু স্পোকেন ইংলিশের ক্ষেত্রে মেনলি এইটাই ব্যবহার করা হয়, মানে নটটাকে সাবজেক্টের আগে নিয়ে এসে উইলের সাথে জুড়ে দাও, মানে উইল। ঠিক আছে,
প্লাস নট, ঠিক আছে, ইজ ইকাল টু ওন্ট, ঠিক আছে, উইল প্লাস নট ইজ ইকাল টু ওন্ট। সেই ওনটা আমরা এখানে ব্যবহার করব, তারপরে সাবজেক্ট ভি অন প্লাস অবজেক্ট অথবা আদার ওয়ার্ড, ঠিক আছে ভাই। তাহলে এই হলো তোমার স্ট্রাকচার। এবার চলো আমরা দু একটা ট্রান্সলেশনের মাধ্যমে ব্যাপারটা আরেকটু বোঝার চেষ্টা করি। চলো তাহলে দেখো প্রথম এক্সাম্পলটা কী আছে ভাই? প্রথম এক্সাম্পলটা আছে তুমি কি ফুটবল খেলবে না, যেটা আমি তোমাকে বুঝালাম কীভাবে ইন্টারোগেটিভ নেগেটিভ, কীভাবে ইয়েস নো আর কীভাবে ফিউচার ইনফিনিট। এটা এমন একটা প্রশ্ন যার মধ্যে নাইর উল্লেখ আছে, তাই এটা ইন্টারোগেটিভ নেগেটিভ। এই প্রশ্নটার উত্তর হ্যাঁ অথবা নাতে দেওয়া যাচ্ছে, তাই এটা ইয়েস নো প্রশ্ন। আর এই প্রশ্নটাকে পজিটিভে করলে হবে তুমি ফুটবল খেলবে, মানে তুমি ভবিষ্যতে ফুটবল খেলবে, তাই এটা ফিউচার ইনডিফিনিট টেন্স, ঠিক আছে ভাই। তাহলে প্রথমে কী হবে ভাই? প্রথমে হবে ওন্টের মতো বসায় দাও, ঠিক আছে। তারপরে কী হবে ভাই? তারপরে হবে সাবজেক্ট। সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে বাক্যে যার ব্যাপারে কথা বলা হচ্ছে। তুমি কি ফুটবল খেলবে না, কার ব্যাপারে কথা বলা হচ্ছে? তোমার ব্যাপারে। তাহলে সাবজেক্টকে ভাই, সাবজেক্ট হচ্ছে তুমি, তোমার ইংলিশ কি? ইউ, বসা দিলাম ইউ। তারপরে কী হবে ভাই? তারপরে হবে ভার্বন। ভার্বন মানে কি? ভার্বন মানে হলো যে কাজটা করার কথা বলা হচ্ছে। এখানে কোন কাজটা করার কথা বলা হচ্ছে চলো দেখি। তুমি কি ফুটবল খেলবে না, কোন কাজের কথা বলা হচ্ছে? খেলবে না মানে খেলা কাজটা করার কথা বলা হচ্ছে, তাই তো। খেলা ইংলিশ কি ভাই? খেলা ইংলিশ হচ্ছে প্লে, বসা দিলাম প্লে। তারপরে কী হবে ভাই? তারপরে হবে অবজেক্ট বা আদার ওয়ার্ড। মানে কি? মানে হলো ভার্বন আমরা ফিল করবো, যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে অবজেক্ট বা আদার ওয়ার্ড। চলো দেখি আর কি পড়ে আছে। দেখো তুমি ইংলিশ চলে আসছে ইউ, কিটা প্রশ্ন করার জন্য ব্যবহৃত হয়েছে এবং না এর উল্লেখ আছে, তাই জুড়ে চলে আসছে ওন্ড, ঠিক আছে। তাহলে এই দুটাও গেল, ঠিক আছে। তারপরে খেলা ইংলিশ চলে আসছে প্লে। বাকি কি আছে ভাই? বাকি আছে ফুটবলটা। তাহলে ফুটবলটা কি ভাই? ফুটবলটা হচ্ছে অবজেক্ট অথবা আদার ওয়ার্ড, ঠিক আছে। তাহলে বসা দাও ফুটবল, ঠিক আছে। তারপর ট্রান্সলেশনটা কি হলো? ট্রান্সলেশনটা হলো ওন্ট ইউ প্লে ফুটবল, ঠিক আছে। যখন তুমি কাউকে বলবে ওন্ট ইউ প্লে ফুটবল, সে তো ভাববে তুমি সেই ইংরেজি জানো, কিন্তু আসলে কিছুই না, আসলে হচ্ছে স্ট্রাকচার, ঠিক আছে। তুমি স্ট্রাকচারটা জানো, সে স্ট্রাকচারটা জানে না, ঠিক আছে। এইটাই ডিফারেন্স। আর তুমি যদি একবার এরকমভাবে এক এক করে মোটামুটি 1-150 স্ট্রাকচার যদি তুমি শিখে নিতে পারো ভাই, তাহলে তুমি যে কারোর সাথে ইংরেজিতে কথা বলতে পারবে, ঠিক আছে। যখন তোমার একবার 1-150 স্ট্রাকচার তুমি বুঝে যাবে ভালো মতন, তখন তুমি যে কোনো একটা বাংলা মনে করো বাক্য যেটা তুমি ইংরেজিতে বলতে যাচ্ছ, সেটা ইজিলি ট্রান্সলেশন করতে পারবে, ঠিক আছে ভাই। এই হলো তোমার প্রসেস। তাহলে চলো নেক্সট এক্সাম্পলটা দেখা যাক। দেখো তারপরে এক্সাম্পলটা আছে তাহারা কি ভাত খাবে না। এটাই আমি তোমাকে বুঝিয়েছিলাম এটা কীভাবে ইন্টারোগেটিভ নেগেটিভ ভাই। এই প্রশ্নের মধ্যে একটা নাইর উল্লেখ আছে, তাই এটা ইন্টারোগেটিভ নেগেটিভ। এটা কীভাবে ইয়েস নো প্রশ্ন ভাই? এই প্রশ্নটা যদি আমরা তাদেরকে করি, এই তোমরা কি ভাত খাবে না, তাহলে তারা কি বলবে? তারা বলবে হ্যাঁ আমরা ভাত খাবো, বা না আমরা ভাত খাবো না। তার মানে এই প্রশ্নের উত্তর তারা হ্যাঁ অথবা না দিতে পারতেছে, তাই এটা ইয়েস নো প্রশ্ন। এটা কীভাবে ফিউচার ইনডিফিনিট ভাই? এটাকে যদি আমরা পজিটিভে করি তাহলে হবে তাহারা ভাত খাবে, মানে তারা ভবিষ্যতে ভাত খাবে। আর আমরা জানি কোনো একটা কাজ কোনো ভবিষ্যতে করবে, এমন বোঝালে হয় ফিউচার ইনডিফিনিট টেন্স, তাই এটা ফিউচার ইনডিফিনিট টেন্স, ঠিক আছে। তাহলে দেখো প্রথমে কী হবে ভাই? প্রথমে হবে ওন্টের মতো বসা দাও। তারপরে কী হবে ভাই? তারপরে সাবজেক্ট। সাবজেক্ট কি? তাহলে হচ্ছে বাক্যে যার ব্যাপারে কথা বলা হচ্ছে। তাহারা কি ভাত খাবে না, কার ব্যাপারে কথা বলা হচ্ছে? তাহাদের ব্যাপারে। তাহলে সাবজেক্টকে ভাই, সাবজেক্ট হচ্ছে তাহারা, তাহাদের ইংলিশ দে, বসা দিলাম দে, ঠিক আছে। তারপরে কী হবে ভাই? তারপরে ভার্বন। ভার্বন মানে যে কাজটা করার কথা বলা হচ্ছে। তাহারা কি ভাত খাবে না, এখানে কোন কাজের কথা বলা হচ্ছে ভাই? খাবে না মানে খাওয়া কাজটা করার কথা বলা হচ্ছে, তাই তো। খাওয়া ইংলিশ কি ভাই? খাওয়া ইংলিশ হচ্ছে ইট, বসা দিলাম ইট। তারপরে কী হবে ভাই? তারপরে হবে অবজেক্ট অথবা আদার ওয়ার্ড। মানে কি? মানে হলো ভার্বন মধ্যে ফিল করবো, যা পড়ে থাকবে সেটা অবজেক্ট বা আদার ওয়ার্ড। চলো দেখি কী পড়ে আছে। দেখো তাহারা ইংলিশ চলে আসছে দে, কিটা প্রশ্ন করার ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে এবং নায়ের উল্লেখ আছে, তাই হয়ে গেছে ওন্ট, ঠিক আছে। খাওয়া ইংলিশ চলে আসছে ইট, ঠিক আছে। আর বাকি কি আছে ভাই? বাকি আছে ভাতটা। তাহলে ভাতটা কি? ভাতটা হচ্ছে তোমার অবজেক্ট অথবা আদার ওয়ার্ড, ঠিক আছে। তার ট্রান্সলেশনটা কি হলো? ট্রান্সলেশনটা হলো তাহারা কি ভাত খাবে না, ওন্ট দে ইট রাইস, ঠিক আছে। তুমি এই জায়গায় সাবজেক্ট মনে করো চেঞ্জ করো, তুমি কি ভাত খাবে না, ওন্ট ইউ ইট রাইস। তোমার ভাই কি ভাত খাবে না, ওন্ট ইউর ব্রাদার ইট রাইস। তোমার কাকু কি ভাত খাবে না, ওন্ট ইউর আঙ্কেল ইট রাইস, ঠিক আছে। তাহলে চলো এর পরের এক্সাম্পলগুলো দেখা যাক। চলো তারপরের এক্সাম্পলটা দেখো। তারপরে এক্সাম্পলটা কী আছে ভাই? তারপরে এক্সাম্পলটা আছে সে কি নাচ করবে না। তাহলে এটা আমরা কীভাবে বুঝলাম ফিউচার ইনডিফিনিট টেন্সের মধ্যে ইন্টারোগেটিভ নেগেটিভের মধ্যে ইয়েস না প্রশ্ন। দেখো সে কি নাচ করবে না, এটা একটা প্রশ্ন করা হচ্ছে এবং এটার মধ্যে নায়ের উল্লেখ আছে, তাই এটা আমরা বুঝে গেলাম ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স।
তারপরে আমরা এটা কীভাবে বুঝলাম ইয়েস নো প্রশ্ন, দেখো সে কি নাচ করবে না, এই প্রশ্নটা যদি আমি আগে করি যে এই তুমি কি নাচ করবে না, তাহলে সে কি বলবে, সে বলবে হ্যাঁ আমি নাচ করব বা না আমি নাচ করব না, তাই তো। তার মানে কি, তার মানে হলো সেই প্রশ্নটার উত্তর হ্যাঁ অথবা নাতে দিতে পারবে। তাই এটা আমরা কি বুঝে গেলাম ভাই, তাই এটা আমরা বুঝে গেলাম ইয়েস নো প্রশ্ন। তারপরে এটা আমরা কীভাবে বুঝলাম ফিউচার ইনডেফিনিট টেন্স, দেখো সে কি নাচ করবে না, এটাকে যদি আমরা পজিটিভে করি তাহলে কী হবে ভাই, এটাকে পজিটিভে করলে হবে সে নাচ করবে, হতে পারে সে 2 ঘন্টা পরে নাচ করবে, হতে পারে সে 3 ঘন্টা পরে নাচ করবে, হতে পারে সে আগামীকাল নাচ করবে। কিন্তু আমরা যখন বলছি সে নাচ করবে, তার মানে বোঝা যাচ্ছে যে সে ভবিষ্যতে নাচ করবে। আর আমরা জানি কোনো একটা কাজ কোনো অর্থাৎ ভবিষ্যতে করবে, এমন বোঝালে হয় ফিউচার ইনডেফিনিট টেন্স। তাই এটা কি ভাই, তাই এটা ফিউচার ইনডেফিনিট টেন্স। বুঝে গেলা কীভাবে ইন্টারোগেটিভ নেগেটিভ, কীভাবে ইয়েস নো প্রশ্ন, কীভাবে ফিউচার ইনডেফিনিট টেন্স, ঠিক আছে। তাহলে চলো ট্রান্সলেশনটা করি। সে কি নাচ করবে না, প্রথমে কী হবে ভাই, প্রথমে হবে ওন্টের মতো বসায় দিলাম। তারপরে কী হবে ভাই, তারপরে হবে সাবজেক্ট মানে কি, সাবজেক্ট মানে হলো বাক্যে যার ব্যাপারে কথা বলা হচ্ছে। সে কি নাচ করবে না, কার ব্যাপারে কথা বলা হচ্ছে, তার ব্যাপারে। তাহলে সাবজেক্টকে ভাই, সাবজেক্ট হচ্ছে সে, সের ইংলিশ কি, সের ইংলিশ হচ্ছে হি, ঠিক আছে। তাহলে হয়ে গেলো ওন্ট হি। তারপরে কী হবে ভাই, তারপরে হবে ভার্বন মানে যে কাজটা করার কথা বলা হচ্ছে, এনে কোন কাজটা করার কথা বলা হচ্ছে, নাচ করা ইংলিশ কি ভাই, নাচ করা ইংলিশ হচ্ছে ডান্স। তাহলে বসায় দিলাম ডান্স। তারপরে কী হবে ভাই, তারপরে হবে অবজেক্ট অথবা আদার ওয়ার্ড, মানে কি, মানে ভার্বন অব্দি ফিল করবো, যা পড়ে থাকবে সেটা অবজেক্ট অথবা আদার ওয়ার্ড। চলো দেখি আর কি পড়ে আছে, দেখো সে ইংলিশ চলে আসছে হি, কিটা প্রশ্ন করার ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে এবং নায়ের উল্লেখ আছে, তাই চলে আসছে ওন্ট। নাচ করা ইংলিশ হচ্ছে ডান্স। তাহলে কি আর বাকি কিছু আছে ভাই, না দাদা আর বাকি কিছু নাই। যেহেতু আর বাকি কিছু নাই, তাহলে আমাদের অবজেক্ট বা আদার ওয়ার্ড বসানোরও দরকার নেই, ঠিক আছে। তারপরে এক্সাম্পলটা দেখো, তারপরে এক্সাম্পলটা কী আছে, তুমি কি বিদ্যালয়ে যাবে না। এটা আমরা কীভাবে বুঝলাম ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স, খুবই সোজা দাদা। এটা একটা প্রশ্ন করা হচ্ছে এবং এর মধ্যে নায়ের উল্লেখ আছে, তাই আমরা বুঝে গেলাম ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স। এটা আমরা কীভাবে ইয়েস নো কোশ্চেন বুঝলাম ভাই, খুবই সোজা দাদা। এই প্রশ্নটা যদি তোমাকে করি যে তুমি কি বিদ্যালয়ে যাবে না, তাহলে তুমি কি বলবে, তুমি বলবে হ্যাঁ আমি বিদ্যালয়ে যাব বা না আমি বিদ্যালয়ে যাব না। মানে হচ্ছে এই প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা নাতে দেওয়া যাচ্ছে, তাই এটা আমরা বুঝে গেলাম ইয়েস নো প্রশ্ন। ঠিক ভাই, এই তো বুঝে গেছো। তারপরে এটা আমরা কীভাবে বুঝলাম ফিউচার ইনডেফিনিট টেন্স, দেখো এই প্রশ্নটাকে যদি আমরা পজিটিভ করি তাহলে কী হবে, এই প্রশ্নটাকে পজিটিভ করলে হবে তুমি বিদ্যালয়ে যাবে। তুমি বিদ্যালয়ে যাবে মানে তুমি একটু পরে বিদ্যালয়ে যেতে পারো, তুমি 1 ঘন্টা পরে বিদ্যালয়ে যেতে পারো, তুমি 2 ঘন্টা পরে বিদ্যালয়ে যেতে পারো। কিন্তু আমি যখন বলছি তুমি বিদ্যালয়ে যাবে, তার মানে বোঝাচ্ছে তুমি ভবিষ্যতে বিদ্যালয়ে যাবে। আর আমরা জানি কোনো একটা কাজ কোনো তো ভবিষ্যতে করবে, এমন বোঝালে কী হয় ভাই, এমন বোঝালে হয় ফিউচার ইনডেফিনিট টেন্স। তাহলে এটা হয়ে গেলো ফিউচার ইনডেফিনিট টেন্স, ঠিক আছে। তাহলে চলো ট্রান্সলেশনটা করি। প্রথমে কী হবে ভাই, প্রথমে হবে ওন্টের মতো বসাই দিলাম। তারপরে কী হবে ভাই, তারপরে হবে সাবজেক্ট কি, সাবজেক্ট হচ্ছে বাক্যে যার ব্যাপারে কথা বলা হচ্ছে। তুমি কি বিদ্যালয়ে যাবে না, কার ব্যাপারে কথা বলা হচ্ছে, তোমার ব্যাপারে। তারপরে সাবজেক্ট হচ্ছে তুমি, বসা দিলাম তোমার ইংলিশ ইউ, বসা দিলাম ইউ। তারপরে কী হবে ভাই, তারপরে হবে ভার্বন মানে কি, ভার্বন মানে হলো যে কাজটা করার কথা বলা হচ্ছে তার ভিয়ন ফর্মটা। তুমি কি বিদ্যালয়ে যাবে না, এখানে কোন কাজটা করার কথা বলা হচ্ছে, যাবে মানে যাওয়া কাজটা করার কথা বলা হচ্ছে, তাই তো। যাওয়া ইংলিশ কি ভাই, যাওয়া ইংলিশ হচ্ছে গো, অর্থাৎ যাওয়ার ভিয়ন কি, যাওয়ার ভিয়ন হলো গো। তারপরে কী বসাবো ভাই, তারপরে বসাবো অবজেক্ট অথবা আদার ওয়ার্ড, ঠিক আছে। চলো দেখি আর আদার ওয়ার্ড কী আছে, দেখো তোমার ইংলিশ চলে আসছে ইউ, ঠিক আছে। কিটা প্রশ্ন করার ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে এবং নায়ের উল্লেখ আছে, তাই চলে আসছে ওন্ট। যাওয়ার ইংলিশ চলে আসছে গো, আর বাকি কী আছে ভাই, বাকি হচ্ছে বিদ্যালয়, তাহলে এটা হচ্ছে আদার ওয়ার্ড, ঠিক আছে। তাহলে হয়ে গেল ওন্ট ইউ গো টু স্কুল। তুমি কি বিদ্যালয়ে যাবে না, এই জায়গায় সাবজেক্ট চেঞ্জ করো, সে কি বিদ্যালয়ে যাবে না, ওন্ট হি গো টু স্কুল। রাহুল কি বিদ্যালয়ে যাবে না, ওন্ট রাহুল গো টু স্কুল। তোমার ভাই কি বিদ্যালয়ে যাবে না, ওন্ট ইউর ব্রাদার গো টু স্কুল। তোমার বোন কি বিদ্যালয়ে যাবে না, ওন্ট ইউর সিস্টার গো টু স্কুল, ঠিক আছে। এই জায়গায় সাবজেক্ট চেঞ্জ করো, সে কি নাচ করবে না, ওন্ট হি ডান্স। রাহুল কি নাচ করবে না, ওন্ট রাহুল ডান্স। তোমার ভাই কি নাচ করবে না, ওন্ট ইউর ব্রাদার ডান্স। তোমার বোন কি নাচ করবে না, ওন্ট ইউর সিস্টার ডান্স, ঠিক আছে। তোমার বন্ধু কি নাচ করবে না, ওন্ট ইউর ফ্রেন্ড ডান্স, ঠিক আছে। এরকম করে করে ভাই তুমি যত এক্সাম্পল লিখতে পারবে খাতায় লিখে লিখে প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে। এটা হলো প্র্যাকটিস করার 1 নম্বর টেকনিক। আর 2 নম্বর টেকনিক কি ভাই, 2 নম্বর হলো এই ভিডিও ডিসক্রিপশনে আমি তোমাকে একটা 100টা এক্সাম্পলসের পিডিএফ দিয়ে দিয়েছি, সেই পিডিএফটা ধরে ধরে তুমি প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে। সেখানে যদি তুমি একটা সেন্টেন্স
সেন্টেন্সে 10টা আলাদা আলাদা সাবজেক্ট নিয়ে প্র্যাকটিস করো, তাহলে তুমি একটা সেন্টেন্সকে 10 বার প্র্যাকটিস করতে পারবে, মানে 100টা সেন্টেন্সকে 1000 বার প্র্যাকটিস করতে পারবে। ঠিক আছে, সেটা হলো প্র্যাকটিস করার 2 নাম্বার টেকনিক। প্র্যাকটিস করার আরেকটা টেকনিক আছে, চলো আমরা ওইটাও দেখে নিই। চলো, আর 3 নাম্বার তুমি কীভাবে প্র্যাকটিস করতে পারো ভাই? 3 নাম্বার তুমি এম করে স্ট্রাকচারটা লিখে নেবে, ওন প্লাস সাবজেক্ট প্লাস ভিওন প্লাস অবজেক্ট অথবা আদার ওয়ার্ড। ঠিক আছে, ভার্বনের জায়গায় কতগুলো ভার্বন নিয়ে নিবে, যেমন রান মানে দৌড়ানো, ওয়াশ মানে ধোয়া, লার্ন মানে শেখা, ড্রাইভ মানে গাড়ি চালানো, ইনভাইট মানে নিমন্ত্রণ করা। ঠিক আছে, সাবজেক্টের জায়গায় কতগুলো সাবজেক্ট নিয়ে নেবে, যেমন ইউ মানে তুমি, হি মানে সে, ঠিক আছে, রাহুল, যতগুলো পারবে সাবজেক্ট নিয়ে নেবে। ঠিক আছে, তাহলে তুমি প্র্যাকটিসটা কীভাবে করবে, এরকম করে এক একটা করে ভার্ব নিয়ে নেবে। সাপোজ রান নিলাম মনে করো, মনে করো রান মানে দৌড়ানো। ঠিক আছে, আর এখান থেকে তুমি মনে করো এক একটা করে সাবজেক্ট নিবে। তুমি কি দৌড়াবে না, ওন্ট ইউ রান, সে কি দৌড়াবে না, ওন্ট হি রান, রাহুল কি দৌড়াবে না, ওন্ট রাহুল রান, তোমার ভাই কি দৌড়াবে না, ওন্ট ইউর ব্রাদার রান, তোমার বোন কি দৌড়াবে না, ওন্ট ইউর সিস্টার রান, তোমার কাকুকে দৌড়াবে না, ওন্ট ইউর আঙ্কেল রান, তোমার বাবা কি দৌড়াবে না, ওন্ট ইউর ফাদার রান, তোমার মা কি দৌড়াবে না, ওন্ট ইউর মাদার রান। ঠিক আছে, তার মনে করো ওয়াশ নিল, ওয়াশ মানে ধোয়া। তুমি কি গাড়িটা ধোবে না, ওন্ট ইউ ওয়াশ দ্য কার, সে কি গাড়িটা ধোবে না, ওন্ট হি ওয়াশ দ্য কার, রাহুল কি গাড়িটা ধোবে না, ওন্ট রাহুল ওয়াশ দ্য কার, তোমার ভাই কি গাড়িটা ধোবে না, ওন্ট ইউর ব্রাদার ওয়াশ দ্য কার, তোমার বোন কি গাড়িটা ধোবে না, ওন্ট ইউর সিস্টার ওয়াশ দ্য কার, রাহুল কি গাড়িটা ধোবে না, ওন্ট রাহুল ওয়াশ দ্য কার। ঠিক আছে, তার মনে করো লার্ন নিয়ে নিলাম, লার্ন মানে শেখা। তুমি কি ইংরেজি শিখবে না, ওন্ট ইউ লার্ন ইংলিশ, সে কি ইংরেজি শিখবে না, ওন্ট হি লার্ন ইংলিশ, তোমার ভাই কি ইংরেজি শিখবে না, ওন্ট ইউর ব্রাদার লার্ন ইংলিশ, তোমার বোন কি ইংরেজি শিখবে না, ওন্ট ইউর সিস্টার লার্ন ইংলিশ, তোমার কাকু কি ইংরেজি শিখবে না, ওন্ট ইউর আঙ্কেল লার্ন ইংলিশ। তার মনে করো ড্রাইভ নিলাম, ড্রাইভ মানে গাড়ি চালানো। তুমি কি গাড়ি চালাবে না, ওন্ট ইউ ড্রাইভ কার, সে কি গাড়ি চালাবে না, ওন্ট হি ড্রাইভ কার, রাহুল কি গাড়ি চালাবে না, ওন্ট রাহুল ড্রাইভ কার, তোমার কাকু কি গাড়ি চালাবে না, ওন্ট ইউর আঙ্কেল ড্রাইভ কার, তোমার বন্ধু কি গাড়ি চালাবে না, ওন্ট ইউর ফ্রেন্ড ড্রাইভ কার। ঠিক আছে, তার মনে করো ইনভাইট নিলাম, ইনভাইট মানে নিমন্ত্রণ করা। তুমি কি তাকে নিমন্ত্রণ করবে না, ওন্ট ইউ ইনভাইট হিম, সে কি আমাকে নিমন্ত্রণ করবে না, ওন্ট হি ইনভাইট মি, রাহুল কি তোমাকে নিমন্ত্রণ করবে না, ওন্ট রাহুল ইনভাইট ইউ, তোমার ভাই কি তাকে নিমন্ত্রণ করবে না, ওন্ট ইউর ব্রাদার ইনভাইট হিম, তোমার কাকু কি তাকে নিমন্ত্রণ করবে না, ওন্ট ইউর আঙ্কেল ইনভাইট হিম। ঠিক আছে, তার মনে করো তুমি হেল্প নিয়ে নিলা, হেল্প মানে সাহায্য করা। তুমি কি তাকে সাহায্য করবে না, ওন্ট ইউ হেল্প হিম, সে কি আমাকে সাহায্য করবে না, ওন্ট হি হেল্প মি। তা মনে করো তুমি মপ নিয়ে নিলাম, মপ মানে মোছা। তুমি কি ঘরটা মুছবে না, ওন্ট ইউ মপ দ্য রুম, সে কি ঘরটা মুছবে না, ওন্ট হি মপ দ্য রুম, তোমার বোন কি ঘরটা মুছবে না, ওন্ট ইউর সিস্টার মপ দ্য রুম। ঠিক আছে, তা মনে করো তুমি ক্লিন নিয়ে নিলা। তুমি কি ঘরটা পরিষ্কার করবে না, ওন্ট ইউ ক্লিন দ্য রুম, সে কি ঘরটা পরিষ্কার করবে না, ওন্ট হি ক্লিন দ্য রুম, রাহুল কি ঘরটা পরিষ্কার করবে না, ওন্ট রাহুল ক্লিন দ্য রুম। ঠিক আছে, এরকম করে করে ভাই তুমি যতগুলো ভার্ব পারবা ততগুলো ভার্ব নিয়ে প্র্যাকটিস করতে পারো। ঠিক আছে, এটা হলো তোমার প্র্যাকটিস করার 3 নাম্বার টেকনিক। ঠিক আছে, এবার তোমার যদি বুঝতে কোথাও প্রবলেম হয় তাহলে তুমি আমাকে কমেন্টের মাধ্যমে জানাও, আমি যত তাড়াতাড়ি পারবো তোমার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে ভাই, তাহলে আজকের জন্য এটুকুই। থ্যাংক ইউ।